হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পাতায় পাতায়। মেয়েটার একটা নাম দরকার। তিয়াশা, ঋতিকা, ঈশিতা, মেঘলা, রোশনি, যা হোক, কোনো একটা নাম। এখন মাঝরাত, এয়ারপোর্টটা ঝিমিয়ে পড়েছে। একটু আগে অবশ্য গোটা জায়গাটা অন্যরকম ছিল। বড় ডিসপ্লে স্ক্রিনগুলোয় অধিকাংশ ফ্লাইটের পাশে লাল অক্ষরে ফুটেছিল ক্যান্সেলড। এয়ারলাইন্সের কাউন্টারগুলোয় তুল কালাম চলছিল। ঝামেলা, ঝগড়াঝাটি, হুমকি থেকে আরম্ভ করে লাইভ ভিডিও। প্রিয়ম সার কথা বুঝে গিয়েছিল। গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। কাল সকালের আগে ফ্লাইট পাবে না। রাত্রিটা এয়ারপোর্টেই কাটাতে হবে। খুঁজে পেতে একটা অপেক্ষাকৃত নির্জন জায়গা পেয়েছিল প্রিয়ম। সার সার চেয়ারে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে কয়েকজন। অধিকাংশই ঘাড় নিচু করে মোবাইল দেখছিল, না হয় কানে ইয়ারফোন গুঁজে গান শুনছিল। শুধু ওই অচেনা মেয়েটা ছাড়া। মেয়েটা মগ্ন হয়ে একটা বই পড়ছিল। কিছু কিছু মুখ আছে যাকে একবার দেখলে মনের মধ্যে চুম্বকটা নড়ে চড়ে ওঠে। বারবার মুখটা দেখতে ইচ্ছে করে। প্রিয়মের চেয়ে অল্প দূরেই বসেছিল মেয়েটা। থেকে থেকে মেয়েটার দিকে চোখ পড়ে যাচ্ছিল, কখনো এক ঝলক, কখনো বা একটু বেশিক্ষণ। প্রিয়মের ওই থেকে থেকে মুখ তুলে দেখাটা অবশ্য মেয়েটা একবারও খেয়াল করেনি। এক মনে বইটাই পড়ে যাচ্ছিল। প্রিয়মের কাছে সময় কাটানোর জন্য মোবাইল আছে, ল্যাপটপও আছে, কিন্তু আজ সবকিছুই কেমন ঘেঁটে রয়েছে। ল্যাপটপ, মোবাইল দুটোতেই চার্জ প্রায় নেই। এয়ারপোর্টের মোবাইল চার্জিং পয়েন্টগুলোয় কেউ না কেউ একটা করে মোবাইল গুঁজে রেখেছে। মোবাইলে যেটুকু চার্জ আছে এখন বাঁচিয়ে রাখা দরকার। এয়ারলাইন্স থেকে কখন কি এসএমএস আসে, না হলে সময়টা দিব্যি একটা ওয়েব সিরিজ দেখে কাটিয়ে দেওয়া যেত। উসখুস করতে করতে আর একবার মেয়েটাকে দেখেই মাথার মধ্যে কি যেন একটা খেলে গিয়েছিল। ব্যাকপ্যাক থেকে বের করে নিয়েছিল কাল রাতে হোটেল থেকে নিয়ে আসা প্যাড আর পেন্সিলটা। মেয়েটার দিকে আর একবার কিছুক্ষণ এক দৃষ্টি চেয়ে চোখ বন্ধ করে নিয়েছিল প্রিয়ম। মনের মধ্যে মুখটা একবার যেন অনেকটাই গেঁথে গিয়েছে। প্যাডের ওপর পেন্সিল দিয়ে কয়েকটা আঁচড় দিয়ে মনে হয়েছিল মেয়েটার একটা নাম দেওয়া দরকার। তিয়াশা, ঋতিকা, ঈশিতা, মেঘলা, রোশনি, যা হোক, কোনো একটা নাম, যা ছবিটা প্যাডের ওপর ফুটিয়ে তুলবে। সেই কোন ছোটবেলায় তন্ময়বাবু স্কেচ করা শেখাতেন। তন্ময়বাবুর পেন্সিল স্কেচ করা পোর্ট্রেট দেখে সবাই বলতো ফটোর চেয়েও জীবন্ত। তন্ময়বাবুর সবচেয়ে প্রিয় ছাত্র ছিল প্রিয়ম। প্রিয়মের মধ্যে ছবি আঁকার সহজাত প্রতিভা দেখে তন্ময়বাবু নিজের একটা অধরা স্বপ্ন প্রিয়মের ভেতর দিয়ে পূর্ণ করতে চাইতেন। গভর্নমেন্ট আর্ট কলেজে পড়ে প্রিয়ম একদিন মস্ত শিল্পী হবে। দেশ বিদেশে ওর ছবির বড় বড় প্রদর্শনী হবে। ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গিয়ে প্রিয়ম অবশ্য তন্ময়বাবুর সেই স্বপ্ন হার পূরণ করতে পারেনি। তবে নিখুঁত স্কেচ করা শেখানোর পাশাপাশি তন্ময়বাবু কিছু অদ্ভুত টেকনিক শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, যেগুলো আজও প্রিয়ম ভোলেনি। তার একটা ছিল, অচেনা মানুষের মুখের ছবি যখন আঁকবি তার একটা নাম দিবি, মনে মনে তার সঙ্গে ভাব জমাবি, গল্প করবি।
প্যাডের ওপর পেন্সিলের রেখাগুলোর দিকে তাকিয়ে প্রিয়ম বলল, হাই, আমি প্রিয়ম। হাই, আমি পিহু। সাদা পাতার ওপর ফুটে উঠল মেয়েটা। প্রিয়ম লক্ষ্য করল মেয়েটার ঠোঁটের গড়ন খুব সুন্দর। ইস, কি বিচ্ছিরি ব্যাপার চলছে এখন, যখন তখন ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি এখানে একটু বসতে পারি? পিহুস রাগ করল, তোমার ইচ্ছে, চেয়ারগুলো তো আমার নয়। প্রিয়ম একটু লজ্জা পেয়ে ইতস্তত করে বলল, অ্যাকচুয়ালি আমি তোমার কাছে একটা অনুমতি চাইছি। তোমার একটা ছবি স্কেচ করতে পারি? বেশ অবাক হলো পিহু। কোনো অচেনা ছেলে এরকম কোনো অনুমতি কোনোদিন চায়নি। বলল, তুমি কি আর্টিস্ট? না, আর্টিস্ট ঠিক নই, তবে আমার আঁকার মাস্টারমশাইয়ের কাছে কিছুটা শিখেছি। চর্চা নেই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুখের একটা পেন্সিল পোর্ট্রেট এঁকে ফেলতে পারবো। হঠাৎ আমি? র্যান্ডম ফেস নাকি অন্য কিছু? সত্যি কথা বলতে জানি না, কিন্তু তোমাকে কথা দিচ্ছি তোমাকে একটু ডিস্টার্ব করব না। তুমি যেরকম বই পড়ছিলে পড়ো, আমি জাস্ট কিছুক্ষণ সময় নেব। একটু চিন্তা করে পিহু বলল, ইন্টারেস্টিং। কারো আমার মুখটা পছন্দ হয়েছে আর সে দূর থেকে মোবাইলে আমার ফটো না তুলে সামনে বসিয়ে স্কেচ করতে চাইছে। তোমাকে আগে কি কোথাও দেখেছি? মার্কা প্যান প্যানে কথাও বলছে না। অনুমতি একটা শর্তেই দিতে পারি, ছবিটা আঁকা হয়ে গেলে পাতাটা আমার চাই। থ্যাংক ইউ। প্রিয়ম পিহুর মুখটা একবার ভালো করে দেখে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলো। স্কেচ করার জন্য প্যাডের তলায় শক্ত একটা কিছু চাই। ল্যাপটপের ওপর প্যাডটা রেখে কয়েকটা আঁচড় এঁকে ফেলল পিহুর মুখের গাইডলাইন। তারপর চোখ, নাক, ঠোঁটের আউটলাইন। এরপর আবার পিহুর মুখের দিকে তাকাতে দেখল পিহু বইটা বন্ধ করে প্যাডের পাতার দিকে তাকিয়ে আছে। প্রিয় মোর দিকে তাকাতেই বলল, সরি, আমার বোধ হয় নড়াচড়া না করে একই রকম ভাবে বসে থাকা উচিত, তাই না? নট নেসেসারিলি। তোমার মুখটা আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে, শুধু কিছু ডিটেলিং দেখে নিচ্ছি। কিরকম ডিটেলিং? পিহু জানতে চাইল। এই ধরো চোখ, নাক। পিহু হেসে বলল, আমার নাক বাঁকা, চোখ টেরা, এসব কিন্তু নেই। প্রিয়ম হাসল, না, তোমার চোখ দুটো খুবই সুন্দর। সত্যি করে ছবি আঁকছো নাকি এতক্ষণ স্টক করছিলে তারপর ফ্ল্যাট করছো? আমি তো তোমার অনুমতি নিয়েই আঁকছি। ডিটেলিং মানে চোখ, নাকের সঙ্গে চোখের পাতা, চোখের মণি, নাকের দুপাশের ছায়া, গালের হাড়, চোয়াল, কপালে আলো ছায়া কিভাবে থাকবে। প্রিয়মকে থামিয়ে পিহু বলে উঠল, ও বাবা, এত কিছু! আসলে আমি কখনো এরকম সামনাসামনি বসে ছবি আঁকা দেখিনি। আমি সাজেস্ট করব পুরো ছবিটা আঁকা হয়ে গেলে একেবারেই দেখো। আচ্ছা, তুমি কি বই পড়ছো? প্রশ্নটা অবান্তর, বইয়ের মলাটটা দেখাই যাচ্ছে। তবে পিহু অদ্ভুত একটা উত্তর দিল, আমি আসলে বই পড়ছি না, পাতার মধ্যে পাতা খুঁজছি। পাতার মধ্যে পাতা খুঁজছো মানে? পিহু বইটা দেখিয়ে বলল, এই বইটা দেখে বুঝতেই পারছো, অনেক পুরনো বই, লাইব্রেরি থেকে নেওয়া। আমার দিদিমার একটা অদ্ভুত শখ ছিল জানো, লাইব্রেরি থেকে প্রেমের বই এনে সব যে জায়গাটা ভালো লাগতো সেখানে একটা গাছের পাতা রেখে দিত। দিদিমার ধারণা ছিল যে ছেলে সেই পাতাগুলো খুঁজে পাবে সেই হবে দিদিমার সত্যি
সত্যিকারের মনের মানুষ। বাহ, দারুণ রোম্যান্টিক তো। তাহলে তোমার দাদু খুঁজে পেয়েছিলেন সেই পাতাগুলো? পিহু ঠোঁট ওল্টালো। আমার দাদু লাইব্রেরির ধার পাশ দিয়ে কোনোদিন যায়নি। দিদিমা আমাকে চুপি চুপি বলে গিয়েছে সেই ছেলে নাকি জন্মায়নি। তাহলে তো সেই পাতাগুলো এখনো বইয়ের মধ্যে থেকে যাওয়ার কথা, তাই না? আমি তাই লাইব্রেরি থেকে বইগুলো নিয়ে আসি পাতা খুঁজতে। টুং করে মোবাইলে একটা আওয়াজ হলো। প্রিয়ম স্কেচ করাটা থামিয়ে মোবাইলটা তুলে দেখল এয়ারলাইন স্কেচ নাম্বারটা জানিয়েছে। স্কেচটা আর অল্পই বাকি ছিল। মেয়েটার চুলের এক থোকা গোছের ওপর ডার্ক আর লাইট স্ট্রোক দিয়ে শেষ করা। দ্রুত সেটা করে ফেলে প্রিয়ম বহুদিন পর আঁকা নিজের ছবিটা নিজেই তারিফ করল। তারপর মুখ তুলে দেখল মেয়েটার ওখানে নেই, চেয়ারটা ফাঁকা। একটু ছটফট করে উঠে এদিক ওদিক তাকাতেই অবশ্য মেয়েটাকে আবার দেখতে পেল। ট্রলিটা টানতে টানতে এগিয়ে যাচ্ছে। ছটপট ল্যাপটপ ব্যাকপ্যাক করে ভরে প্যাডটা হাতে নিয়ে দ্রুত পায়ে এগোতে লাগলো মেয়েটার দিকে। এক্সকিউজ মি। পেছন থেকে প্রিয়মের গলা পেয়ে মেয়েটা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, ইয়েস। হাই, আমি প্রিয়ম। অ্যাকচুয়ালি আমার আপনাকে কিছু দেখানোর দেওয়ার আছে। ছেলেটাকে বেশ নার্ভাস মনে হচ্ছে। আবছা খেয়াল পড়ছে ছেলেটা দূরে একটা চেয়ারে বসে কিছু লিখছিল। প্রিয়ম প্যাড থেকে পাতাটা ছিঁড়ে মেয়েটার হাতে দিয়ে চুপ করে মুখের দিকে চেয়ে থাকলো। মেয়েটার মুখ প্রথমে বিস্ময়, তারপর একটা অনাবিল হাসি ফুটে উঠল। হাত দিয়ে চোখ দুটো ঢেকে বলল, ও মাই গড, বিশ্বাসই করতে পারছি না আপনি আমার এত সুন্দর একটা ছবি এঁকে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি একজন ওয়ান্ডারফুল আর্টিস্ট। না, সেরম কিছু না। আপনি এত মনোযোগ দিয়ে বই পড়ছিলেন, মনে হলো আপনার একটা ছবি আঁকি। ইস, গেট দিয়ে দিয়েছে। হাতে একটু সময় থাকলে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আপনাকে কফি খাওয়াতে পারতাম, কিন্তু আপনি যখন আমাকে একটা উপহার দিয়েছেন, আপনারও আমার কাছ থেকে একটা উপহার প্রাপ্য। আপাতত একটাই জিনিস আছে আমার কাছে। মেয়েটা ব্যাগের ভিতর থেকে রাতে যে বইটা পড়ছিল সেটা বার করে প্রিয়মের হাতে দিয়ে বলল, দারুণ ইন্টারেস্টিং একটা থ্রিলার। কাল রাতে এয়ারপোর্টে কিনে দু চোখের পাতা এক করতে না পেরে পড়ে ফেলেছি। পড়ে দেখবেন, আপনারও ভালো লাগবে। চলি, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। মেয়েটা এগিয়ে গেল। প্রিয়ম থম মেরে দাঁড়িয়ে থাকলো। অনেক কিছু জানা হলো না। মেয়েটা কোন ফ্লাইটে কোন শহরে যাচ্ছে, মেয়েটার নাম কি, তিয়াশা, ঋতিকা, ঈশিতা, মেঘলা, রোশনি অথবা পিহু, যা হোক কিছু একটা হতে পারে। আর ওই যে বইটা দিয়ে গিয়েছে সেটা কাল রাতে এয়ারপোর্ট থেকে কেনা কোনো রোমহর্ষক থ্রিলার নয়, বহুকাল আগে লাইব্রেরির একটা প্রেমের বই, যার মধ্যে এক যুবতী তার মনের মানুষকে খুঁজে পেতে রেখে গিয়েছে একটা সবুজ পাতা। সেই পাতাটা যদি খুঁজে পায়, রেখে দেবে যত্ন করে। আবার যদি কোনোদিন এয়ারপোর্টে, রেল স্টেশনের প্ল্যাটফর্মে অথবা বাস টার্মিনাসে দেখা যায়, ফিরিয়ে দেবে পাতাটা।